নমস্কার বন্ধুরা, আমি হিমাদ্রি আর আপনারা দেখছেন ভূগোল যখন ভাবায়। এই করোনা আবহে আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের যে কাজকর্ম তার রুটিনের মধ্যে বিশেষ পরিবর্তন এসেছে। কিছুদিন আগে পর্যন্ত সব কিছু প্রায়ই ঠিকঠাক চলছিল। আমার কথা বলছি, একটা নির্দিষ্ট সময়ে স্কুলে যাওয়া, স্কুলে ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে সারাটা দিন কাটানো, বাড়ি ফিরে আসা। তো হঠাৎই করোনা আসার পর সেটা যেমন বদলে গিয়েছে। তারিখটা খুব সম্ভবত হবে 10ই মার্চ। আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমাকে অনুরোধ করেছিলেন যে, হিমাদ্রিবাবু আর ছাত্রদের নিয়ে যদি করোনার সম্পর্কে কিছু ওদেরকে সতর্কতামূলক কিছু যদি বলা যায়, তো একটা যদি আলোচনা চক্র করা যায়। তো সেদিন বুঝতে পারিনি এই বিষয়টার এতটা গুরুত্ব রয়ে গিয়েছে। তখনও ভারতে কোনো পজিটিভ কেস ছিল না। ধীরে ধীরে করোনার প্রকোপ বাড়তে থাকে। একটা সময় জনতা কারফিউ, তারপর লকডাউন। সারা দেশ তথা বিশ্বের যে ছন্দ, সেই ছন্দ কোথাও একটা তার পতন ঘটে। তো এই ছন্দ পতন ঘটার ফলে সামান্য একটা ঘটনার কথা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেহেতু চাকরি সূত্রে বাইরে থাকতাম, মালদাতে থাকতাম, তো সেখানে আমার রেন্টের বাড়িতে অনেক শখ করে কয়েকটা গোলাপ গাছ লাগিয়েছিলাম। গোলাপ গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছিল। বড় হয়ে ঠিক যে সময় ফুলগুলো ধরবে, ফুল আসা শুরু হয়েছে, সে সময় ঘটলো এই ঘটনা। তারপর তো স্কুল বন্ধ থাকার জন্য আমি বাড়ি চলে আসি। আবার বাড়িতে এসে এখানে কিছু মন্দির সংলগ্ন জায়গায় গাছ লাগানো ছিল। এখানকার গোলাপ গাছগুলো দেখছিলাম যে যত্নের অভাবে খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল। তো এখানকার গাছগুলো পরিচর্যা পেয়ে সেই জরাজীর্ণ অবস্থা থেকে বেরিয়ে এসে আজকে ফুলে ভরে উঠেছে। মনে হচ্ছে তার যেন বার্ধক্য জীবনে যৌবন ফিরে এসেছে। আর আমার ভাড়ার বাড়িতে যেখানে গোলাপ গাছগুলো যৌবন পর্যায়েতেই ছিল, সে গাছগুলো আজ মৃতপ্রায়। কয়েকদিন আগেই খোঁজ নিচ্ছিলাম, আমার বাড়ির যিনি ওনার তিনি কয়েকটা ছবি তুলে পাঠিয়েছেন, আপনাদের শেয়ার করছি। যে দুটোর পার্থক্য আমরা যদি করি, তাহলে কোথাও দেখতে পাবো গাছগুলো একটা জায়গায় ভালো যৌবন পর্যায়ে থেকে বার্ধক্য পর্যায়ে পৌঁছে গিয়েছে, আবার কোথাও দেখতে পাবো যে বার্ধক্য পর্যায়ে থেকে যৌবন পর্যায়ে পৌঁছে গিয়েছে। এখানে আমি 4টি ঘটনা শেয়ার করলাম। সেই 4টি ঘটনা কি? সেই 4টি ঘটনা নিয়ে আমাদের আজকে এই আলোচনা শুরু করব। 4টি ঘটনার মধ্যে প্রথম আমি বলেছিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে সব কিছু ঠিকঠাক চলছিল। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে স্কুল যাওয়া, স্কুলে ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটানো, স্কুল থেকে ফেরা। এই ঘটনাটাকে আমরা তুলনা করতে পারি কিন্তু কার সঙ্গে? ডেভিস সাহেবের সঙ্গে। ডেভিসের সাইকেল অফ ইরোশন। অর্থাৎ ডেভিস সাহেবের মতে ভূমিরূপের উত্থান ঘটবে, সেখানে ইউথ পর্যায়ে চলবে, ইউথের পর ম্যাচিওর পর ওল্ড স্টেজ আসবে, এবং এর মধ্যে কোনো কিন্তু ভূমিরূপের উত্থান ঘটবে না। যদি ঘটে থাকে তাহলে কিন্তু নতুন করে আবার চক্র শুরু হবে। অর্থাৎ এখানে এই ঘটনার সঙ্গে মিল এই জন্যই বলছি যে স্কুল যাওয়া আসা সেই একই রকম একটা গতিশীল ঘটনার সঙ্গে মিল রয়েছে। দ্বিতীয় ঘটনা বললাম যে করোনা আসার ফলে আমাদের দৈনন্দিন জীবনে বাধা পড়েছে, ছেদ পড়েছে, সব কিছু কাজের যে প্রকৃতি কেমন বদলে গিয়েছে। তাহলে এই করোনা আমাদের জীবনে কিন্তু বাধার সৃষ্টি করেছে। এই যে করোনা আসার ফলে আমাদের জীবনের কাজকর্ম যে ঠিকঠাকভাবে হচ্ছে না, এই ঘটনাটাকে আমরা বলতে পারি কার সঙ্গে তুলনা করতে পারি? পেং সাহেবের সঙ্গে। পেং সাহেব বলেছেন হ্যাঁ সব কিছুই চলবে, কিন্তু সেই চলার মাঝে কিন্তু বিভিন্ন রকম বাধা আসতে পারে। যেহেতু ভূ আন্দোলন ঘটেছে
ভূ আন্দোলন ঘটার পর ভূমিরূপের উত্থান হয়েছে, তো ভূ আন্দোলন কিন্তু আবার হতে পারে এবং এই ভূমিরূপকে কিন্তু কখনো আবার উত্থান বা নিচের দিকে নিমজ্জন ঘটাতে পারে। তাহলে এইগুলো পেং সাহেবের ঘটনা। এবার এই যে পেং সাহেব যে বাঁধার কথা বলেছেন, যে ইউথ, ম্যাচিওর এবং ওল্ড এই তিনটে পর্যায়ের মধ্যে কিন্তু বাধা আসতে পারে। সেই বাধার কথা বলেছেন ইন্টারাপশান। এই বাধা আবার দু ধরনের হতে পারে, একটি হতে পারে নেগেটিভ বাধা, একটি হতে পারে পজিটিভ বাধা। নেগেটিভ আর পজিটিভের কথা বলবো। আমরা দেখেছি যে গল্পটা আমি বলছিলাম, গল্প নয় সত্য ঘটনা, যে আমি যে ভাড়া বাড়িতে থাকতাম সেখানকার গোলাপ গাছগুলো যৌবন পর্যায়ে ছিল, তাদের জীবনের একদম মধ্য পর্যায়ে ছিল, কিন্তু পরিচর্যার অভাবে সে গাছগুলো হঠাৎ করে বার্ধক্যে পৌঁছে গিয়েছে। অর্থাৎ এই যে তার জীবনচক্র, একটা গাছের জীবনচক্র, গাছ ছোট থেকে ধীরে ধীরে বড় হয়ে গাছেরও একটা সময় বার্ধক্য আসে এবং সে গাছ কিন্তু মারা যায়। তাহলে এই যৌবন পর্যায়ে হঠাৎ করে তাকে বার্ধক্যের দিকে ঠেলে নিয়ে গেল, অর্থাৎ বার্ধক্যের কিনারে পৌঁছে গেল। এটা কি বলছি আমরা? এটা বলছি পজিটিভ বাঁধা। এই পজিটিভ বাঁধার ফলে কি হয়? পজিটিভ বাঁধার ফলে আমরা দেখতে পাই যে ভূমিরূপ যৌবন পর্যায় থেকে হঠাৎ করে বার্ধক্যে পৌঁছে যায়, যেটাকে আমরা বলছি কি জিরেন্ড্রেশন। আরেকটি বাঁধা কি নেগেটিভ বাঁধা। নেগেটিভ বাঁধা বলতে কোনটা? না, আমার বাড়ি সংলগ্ন যে গাছগুলো ছিল সে গাছগুলো কিন্তু প্রায় জরাজীর্ণ অবস্থা, তারা বার্ধক্য সময়ে প্রায় চলছিল, কিন্তু তারা হঠাৎ শুশ্রূষার জন্য, পরিচর্যার জন্য তারা আবার যৌবনে ফিরে গিয়েছে। অর্থাৎ তাদের বার্ধক্য যে পৌঁছানোর যে সময়টা সেটা পিছন দিকে পিছিয়ে গিয়েছে, সেটাকে বলছি আমরা নেগেটিভ। এই নেগেটিভ হলে কি হয়? নেগেটিভ হলে হয় রিজুভিনেশন বা পুনরুত্থান। আশা করি আমরা এই চারটে টার্ম বুঝতে পারলাম। আমরা ডেভিস সাহেব কী বলেছিল সেটা আমাদের মাথায় রাখতে হবে, পেং সাহেব কী বলেছিল মাথায় রাখতে হবে। এখানে আমাদের মাথায় রাখতে হবে বাধা, ইন্টারাপশান। ইন্টারাপশান কত ধরনের হয়? দু ধরনের। পজিটিভ মানেই কিন্তু উত্থান নয়, এক্ষেত্রে কিন্তু আমাদের একটু উল্টো চিন্তাভাবনা করতে হবে। পজিটিভ এই অর্থে আমরা ধরছি যে বার্ধক্যের শেষ কিনারায়, এখানে থাকার কথা, এখান থেকে এখানে পৌঁছে যাওয়া, এটাকে আমরা বলছি পজিটিভ। অর্থাৎ যৌবন পর্যায় থেকে বার্ধক্যে পৌঁছে যাওয়া, এটা কি বলছি আমরা? পজিটিভ। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কি হয়, কি জিরেন্ড্রেশন হয়, অর্থাৎ বার্ধক্যকরণ হয়, যৌবনেই বার্ধক্য পৌঁছে যায়। আবার আমরা নেগেটিভ বলতে কোনটা বলছি? এখানে এই স্টেজে চলছিল, শেষ পর্যায়ে চলছিল, কিন্তু হঠাৎ করে আবার পিছন দিকে ফিরে আসে, যৌবনে ফিরে আসে, এটাকে কি বলছি আমরা? নেগেটিভ ইন্টারাপশান। তার ফলে কি হয়? নেগেটিভ ইন্টারাপশানের ফলে হয় কি রেজুভিনেশন। আজকে আমরা পড়ব কি ইন্টারাপশান ইন সাইকেল অফ ইরোশন এবং রেজুভিনেশন অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্ম, অর্থাৎ রেজুভিনেশন পুনর্জীবন লাভের ফলে কি কি আমরা ভূমিরূপ দেখতে পাই। এখানে দেখো রেজুভিনেশনের কজ আমরা দেখেছি, কজ বা টাইপস, কি কি কারণে বা কি ধরনের আমরা রেজুভিনেশন দেখতে পাই। এখানে আমরা তিনটে ভাগ করেছি, একটা হচ্ছে কি ডাইনামিক চেঞ্জ, একটা ইউস্ট্যাটিক চেঞ্জ, আর একটা হচ্ছে স্ট্যাটিক চেঞ্জ। আবারও বলছি, ডাইনামিক চেঞ্জ, ইউস্ট্যাটিক চেঞ্জ এবং স্ট্যাটিক চেঞ্জ। ডাইনামিক মানে গতিশীল পরিবর্তন। এই পরিবর্তন কি হয়? এই পরিবর্তন দুভাবে হতে পারে। এক হচ্ছে ভূমিরূপের উত্থান ঘটতে পারে ভূ আন্দোলনের ফলে, আবার ভূমিরূপের অবনমন ঘটতে পারে। ভূমিরূপের যদি উত্থান হয় তবেই আমরা দেখতে পাবো কি সেখানে রেজুভিনেশন হবে, পুনর্জীবন লাভ করবে, এবং ভূমিরূপ যদি অবনমন হয় তাহলে আমরা সেখানে কি দেখতে পাবো? সেখানেও কিন্তু আমরা জিরেন্ড্রেশন বা বার্ধক্যকরণ দেখতে পাবো। যেহেতু আজ আমরা পুনর্জীবন নিয়ে আলোচনা করছি, তাহলে কিন্তু আমরা রেজুভিনেশনের পার্টটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। এখানে দেখো ওরোজেনেসিস। ওরোজেনেসিস অর্থাৎ পর্বতের উত্থান কী কারণে হয়? না, পাত সঞ্চালনের ফলে। আমরা জানি যে বিভিন্ন সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় কিন্তু পাতগুলো সঞ্চালিত হচ্ছে, এবং দুটো পাত যখন পরস্পরের মুখে এগিয়ে আসে, যেটাকে আমরা বলছি যে অভিমুখ পাত সীমানা,
অভিসারী পাতসীমানা, সেই অভিসারী পাতসীমানায় কী হয়, সংঘর্ষ হয় এবং সেখানে কী হয়, ভূমিভাগের উত্থান লাভ করে। আমরা যদি পর্বতমালাগুলো দেখি, আল্পসেও সৃষ্টি হয়েছে এভাবে, আন্দেজ, হিমালয়, সমস্ত পর্বতগুলো কিন্তু এভাবেই সৃষ্টি হয়েছে। এবং হিমালয়ে কিন্তু আমরা এখনও দেখছি যে এই কাজ কিন্তু চলছে, এই আপলিফমেন্ট কিন্তু চলছে। হিমালয়ে আমরা কি দেখতে পাই, ভারতীয় পাত এবং ইউরেশীয় পাত, এই দুটো পাত পরস্পরের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং এখানে কিন্তু ভূমিরূপের উত্থান ঘটছে। এছাড়া আর কি আমরা উদাহরণ হিসাবে দেখতে পাই, আমরা রকি থেকে আমরা কি দেখতে পাই, এখানে আমেরিকা পাত এবং এদিকে রয়েছে প্রশান্ত মহাসাগরীয় পাত। এই পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাত আমেরিকান পাতের এদিকে আসছে, তার ফলে এই সংলগ্ন অঞ্চলে কিন্তু উত্থান ঘটছে। যেমন আলাস্কাতে কিন্তু উত্থান রেট কিন্তু সব থেকে বেশি, প্রায় 4 সেন্টিমিটার প্রতি বছরে কিন্তু এখানকার ভূমিভাগ উপর দিকে উঠছে। এছাড়া এখানে আরেকটি ঘটনা ঘটে, আইসোস্ট্যাটিক রিবাউন্ড। এটা কি জিনিস না, যখন মেরু অঞ্চলগুলোতে বা আমরা হিমযুগগুলোতে দেখেছি, হিমযুগগুলোতে কি হয়, হিমযুগগুলোতে দেখেছি আমরা যে সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠেছে এবং সেই জল কি হয়, একটু যদি আমরা গ্লোবের সাহায্য নিয়ে ভালো করে বুঝতে পারবো। হিমযুগে তাপমাত্রা অনেকটা নেমে যায়, তাপমাত্রা নেমে গেলেও কিন্তু আমাদের মনে রাখতে হবে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা সব থেকে বেশি হবে এবং পোলারের দিকে আমরা যত যাব উষ্ণতা তত কমতে থাকবে। হিমযুগেও কিন্তু এখানকার বাষ্পমোচন চলতে থাকে নিরক্ষীয় অঞ্চলে, এখানকার জল বাষ্পীভূত হয়ে ওপরে ওঠে এবং সেটার যে সার্কুলেশনগুলো রয়েছে, তিনটে যে সার্কুলেশন রয়েছে, এয়ার সার্কুলেশন, সেই চক্রগুলো অতিক্রম করে কিন্তু এই বায়ুগুলো, জলীয়বাষ্পপূর্ণ বায়ু পৌঁছে যায় কিন্তু মেরু অঞ্চলে এবং সেখানে কি হয়, প্রচুর পরিমাণে কিন্তু বরফ জমতে থাকে। ফলে কি হয়, এখানকার জলের পরিমাণ কমতে থাকে সমুদ্রে এবং এই স্থলভাগগুলোতে কি হয়, মেরু অঞ্চলে, এই মেরু অঞ্চলে কিন্তু বরফের স্তূপ কিন্তু ক্রমশ বাড়তে থাকে। এই বরফের স্তূপ বাড়ার ফলে কি হয়, এটা একটা ভূমিভাগ, উত্তর মেরুর কোনো অংশের একটা ভূমিভাগ, এটা এর উপর বরফের স্তূপ জমছে, আরও জমছে, আরও জমছে, জমলে কি হবে, এর ওপর চাপ দেবে, চাপ দিলে কি হবে, তখন ভূমিভাগটা নিচের দিকে কিন্তু বসে যাবে। এটা কোন সময়কার কথা বলছি, হিমযুগের কথা বলছি। আবার যখন হিমযুগ চলে যাওয়ার পর ধীরে ধীরে উষ্ণতা বাড়তে থাকে, তখন কি হবে, এই বরফগুলো গলতে শুরু করবে, এই বরফগুলো গলতে শুরু করলে কি হবে, এখানকার চাপ মুক্ত হবে। যখন নিচের দিকে চাপে নেমে যাচ্ছে তখন কি হবে, এখানকার যে ম্যাগমাগুলো সেগুলো পার্শ্বদেশে প্রবাহিত হয়ে একে আরও সুযোগ করে দেবে নিচে নাবার। আবার যখন উপরে চাপ মুক্ত হয়ে যাবে তখন কি হবে, ইলাস্টিসিটির মতো এটা কিন্তু আবার নিজের স্থানে ফিরে আসবে। এভাবেই কিন্তু আমরা যদি দেখি যে কানাডার উত্তর দিক, আলাস্কা এবং ইউরোপের এই অংশে, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়া, এই অংশে কিন্তু এই আইসোস্ট্যাটিক রিবাউন্ডের জন্য কিন্তু ধীরে ধীরে ভূমিভাগ উচ্চতা লাভ করছে। তাহলে এই দুটো কারণে আমরা কি দেখতে পাই, ডাইনামিক চেঞ্জের কারণে আমরা দেখতে পাই রেজুভিনেশন বা পুনর্যৌবন লাভ। তারপরে চলে যাব আমরা ইওস্ট্যাটিক চেঞ্জ। ইওস্ট্যাটিক চেঞ্জ বলতে সমুদ্রের জলের তলের উচ্চতা হ্রাস বৃদ্ধি। আমরা জানি যে সমুদ্রের জলতল যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, রেজুভিনেশন হবে না জিরেন্ডেশন হবে। তাহলে আমরা দেখতে পাবো কিন্তু সেখানে জিরেন্ডেশন হবে, অর্থাৎ জলতল উঠে গেলে ভূমিভাগগুলো আস্তে আস্তে জলের তলায় চলে যাবে এবং সেখানে আমরা দেখতে পাবো যে নদীর যে সক্রিয়তা সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আবার যদি সমুদ্রের জলতল যদি নেমে গেলে কি হবে, তাহলে নদীর যে পর্যায়িত ঢাল, সেই ঢালটা কী হবে, অনেকটা বেড়ে যাবে
এবং জলভাগ যদি নেমে যায় তাহলে নদীকে কী হবে, আরও কিছুটা পথ অতিক্রম করতে হবে। ফলে কী হবে, সেখানে কিন্তু পুনর্জীবন লাভ দেখা দেবে। এখানে দেখো লিখেছি, দেখো অ্যাফেক্ট দ্য ভলিউম অফ ওয়াটার ইন ওসিয়ান, তাহলে সমুদ্রের জলতলের উপর প্রভাব ফেলে। কি ফেলে? সি লেভেল ফল, সমুদ্রতল কি হয়, ডাউন হয়। কেন ডাউন হয়? ডাইরেক্টলি লিঙ্কড টু দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ, পৃথিবীর তাপমাত্রার উপর তাহলে এটা কিন্তু নির্ভর করে। ওই যে আগের কথাই বললাম যে কোল্ডার পিরিয়ডে ঠান্ডার সময় কি হয়, হিমযুগের সময় কি হয়, নিরক্ষীয় অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরে উঠে এবং যে সার্কেলগুলো আছে, সার্কেলগুলো অতিক্রম করে তিনটে যে চক্র আছে, চক্র অতিক্রম করে সেগুলো পৌঁছে যায় মেরুদেশে এবং সেখানে কিন্তু বরফগুলো জমতে থাকে। ফলে কি হয়, সমুদ্রে জলতল নিচে নেমে যায়। এর ফলে কি হয়, সমস্ত নদীগুলো কি হয়, বেশ অনেকটা দূর রাস্তা অতিক্রম করতে হয় এবং সেগুলো কিন্তু পুনর্জীবন লাভ করে থাকে। আমরা এখানে বলতে পারি যে গঙ্গা নদী, গঙ্গা নদীর আমরা গঙ্গা নদী পুনর্জীবন লাভ করেছে। এই পুনর্জীবন লাভ করার কারণ কি ছিল? হিমালয়ের উত্থান না সমুদ্র তলের অবনমন, বঙ্গোপসাগরের যে জলতল সেটা নেমে যাওয়া? এই হিমালয়ের উত্থান কিন্তু এই গঙ্গা নদীর পুনর্জীবন লাভের কারণ নয়। গঙ্গা নদীর পুনর্জীবন লাভের কারণ কিন্তু প্লাইস্টোসিন যুগে, হিমযুগে, সেখানে কিন্তু এই বঙ্গোপসাগরের জলতল কিন্তু প্রায় 200 মিটার নিচে নেমে গিয়েছিল। তার ফলে গঙ্গা নদীকে অনেকটা পথ অতিক্রম করতে হয় এবং গঙ্গা নদীতে কিন্তু পুনর্জীবন লাভ ঘটেছিল। এরপর আমরা চলে যাব স্ট্যাটিক চেঞ্জ, অর্থাৎ এই দুটো ডাইনামিক এবং ইওস্ট্যাটিক চেঞ্জের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে কিন্তু আমরা কি দেখেছি যে ক্ষয় করার যে শেষ সীমা, সেই ক্ষয় করার শেষ সীমাটা ওপর নিচে ওঠানামা করছে। কিন্তু আমরা স্ট্যাটিক চেঞ্জে দেখতে পাবো কি, এখানে কিন্তু এই নদীর ক্ষয়ের যে শেষ সীমা, যেটাকে আমরা বলছি বেস লেভেল, বেস লেভেলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে ভূমিভাগ ওপরে উঠবে না, ভূমিভাগ নিচেও নামবে না। এখানে তাহলে কি কি ফ্যাক্টর কাজ করে? এখানে আমরা দেখতে পাবো যে তিনটে জিনিস কাজ করে। কি কি তিনটে জিনিস কাজ করে? চেঞ্জেস ইন লোড, কোনো প্রবাহিত নদীতে যদি তার যে ভার বহন তার উপর বহন করার যে ভার থাকে, সেই ভারটা যদি লাঘব হয়, কম হয়। আর কি? ইনক্রিজ ইন ডিসচার্জ, নদীতে যদি জলের পরিমাণ বৃদ্ধি পায়। কি করে সম্ভব সেটা? যদি ক্লাইমেট চেঞ্জ হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তাহলে কি হবে, নদীতে জলের পরিমাণ বাড়বে, নদী আবার তার গতি ফিরে পাবে। ইনক্রিজ ডিসচার্জ থ্রু রিভার ক্যাপচার, নদী একটা নদীতে যদি আরেকটি নদী এসে মিলিত হয় তাহলে কি হবে, সেই নদীকে কিন্তু নদীর বার্ধক্য পর্যায়ে এসেও কিন্তু নদীতে জলের ধারা অনেক বেড়ে যাবে এবং নদী কিন্তু পুনরায় যৌবন লাভ করবে। তাহলে এই তিনটে দ্বারা কিন্তু আমরা স্ট্যাটিক চেঞ্জ দেখতে পাই। তাহলে এই তিনটে মাধ্যমে দ্বারাই কিন্তু আমরা দেখতে পাই যে রেজুভিনেশন ঘটে থাকে। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, একটা হচ্ছে ডাইনামিক চেঞ্জ, একটা ইওস্ট্যাটিক চেঞ্জ, আর একটা হচ্ছে স্ট্যাটিক চেঞ্জ। ডাইনামিক চেঞ্জে আমরা কি দেখতে পাই? মূলত প্লেট মুভমেন্টের ফলে ভূমিরূপের উত্থান। আরেকটা বলেছি যে আইসোস্ট্যাটিক রিবন, অর্থাৎ এখানে আমরা এই যে ভার লাঘব, অর্থাৎ ভূমিরূপের ওপরে যে ভার বরফের স্তূপ সেটা কমার ফলে কি হয়, ভূমিরূপ আবার উত্থান লাভ করছে। ইওস্ট্যাটিক চেঞ্জের সমুদ্রের যে জলতল তার উত্থান। আর কি দেখতে পাচ্ছি আমরা? স্ট্যাটিক চেঞ্জে আমরা তিনটে কারণে দেখতে পাই। একটা হচ্ছে যে নদীর যে বোঝা, সেই বোঝার পরিমাণ কমে যাওয়া, নদীতে প্রচুর পরিমাণে জল, অর্থাৎ ক্লাইমেট যদি চেঞ্জ হয় তাহলে নদীতে প্রচুর পরিমাণে জল এসে গেলে পর্যাপ্ত জল আবার পুনরায় ফিরে পেলে নদী কিন্তু আবার তার শক্তি ফিরে পায়। আর কি আমরা দেখতে পাচ্ছি যে রিভার ক্যাপচার, অর্থাৎ
একটা নদীতে যদি আর একটা নদী এসে মিলিত হয় তাহলেও কিন্তু নদীর যে গতিবেগ বা তার যে শক্তি সেটা কিন্তু নদী ফিরে পায়। তাহলে এই ঘটনাগুলোর দ্বারা কিন্তু আমরা এই পুনর্জীবন লাভ ঘটে থাকতে দেখি। এখানে দেখো বেস লেভেল সম্পর্কে আমি কয়েকটা কথা বলেছি। বেস লেভেল কি না, লোয়েস্ট পয়েন্ট অফ রিভার ফ্লো অ্যান্ড ইরোড, অর্থাৎ ক্ষয় করা লাস্ট পয়েন্ট। নদীর যখন উপর থেকে নিচে প্রবাহিত হচ্ছে, ক্ষয় করতে করতে নদী একটা পর্যায়িত ঢাল তৈরি করে, তারপর কিন্তু নদী আর নিচের দিকে ক্ষয়কাজ করে না। এই ঢালটাকেই বলছি আমরা কি, নদীর বেস লেভেল। এটা কি হয়, এটা ডাইনামিক এবং ইওস্ট্যাটিক ফোর্সের দ্বারাই কিন্তু এটা চেঞ্জ হয়, এটা কিন্তু স্ট্যাটিক ফোর্সের দ্বারা চেঞ্জ হয় না। আর কি লোকাল বেস লেভেল, কোথাও কোথাও কিন্তু স্থানীয়ভাবে বেস লেভেল কিন্তু আলাদা হয়ে থাকে। কেন আলাদা হয়ে থাকে না, আমরা দেখি যে একটা যদি বড় নদীতে একটা যদি তুলনামূলক ছোট নদী এসে যদি তার সঙ্গে যোগদান করে, তাহলে কিন্তু সেখানকার যে বেস লেভেল ক্ষয় শেষ সীমা সেটা কিন্তু একটু আলাদা হবে। একটা বড় নদী তাতে একটা ছোট নদী এসে মিলিত হলো, ছোট নদীর উপত্যকা অনেক কম গভীর হবে এবং বড় নদীর উপত্যকা অনেক বেশি গভীর হবে, সেখানে কিন্তু তার বেস লেভেলটা কিন্তু আলাদাভাবে নির্মাণ হবে। এবার চলে যাব আমরা যে রেজুমিনেশন এবং তার ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়। একদম প্রথমেই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে নদীর যদি পুনর্জীবন লাভ হয় কি কি ঘটনা ঘটে। এখানে দেখো একটা মডেল আছে, মডেলটাতে আমরা দেখতে পাচ্ছি, এই মডেলটা আমরা অ্যাকচুয়ালি ডেভিসের সময় ব্যবহার করেছিলাম। এখানে দুটো নদী আছে, কিন্তু পরিকাঠামোগত অভাবের জন্য আমি একটা নদীই করে দিয়েছি। তাহলে একটা নদী পর্বতের ওপর থেকে ধীরে 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 নিচে নেবে, সেটা সমভূমি প্রবাহিত বা আঁকা বাঁকা পথ পেরিয়ে গিয়ে কোথায় পড়েছে, সমুদ্রে পড়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই অংশটা সমুদ্র, এবং নদী একটা পর্যায়িত ঢাল তৈরি করেছে। যদিও এটা অনেকটা উঁচু, ধরেই নিলাম আমরা ঢালটা এটা পর্যায়িত একটা ঢাল তৈরি করেছে। এমতো অবস্থায় যদি ভূমিরূপের উত্থান ঘটে, এই পর্বত এই অংশ উপরে যেতে পারে, এই উপকূল থেকে এই পুরো অংশটা উপরে যেতে পারে, আবার এই অংশটা নিচে নামতে পারে। তাহলে আমরা কি দেখব যে এখানে কিন্তু দুভাবে পুনর্জীবন লাভ হতে পারে। এই অংশটা উপরে উঠে গেলেও পুনর্জীবন লাভ হতে পারে, আবার এদিকে যদি সমুদ্রের যে তল, এখন সমুদ্র তল এই অংশটা, সমুদ্র তল যদি আরও নেমে যায়, তাহলে কি হবে, এখানে কিন্তু খাড়া ঢাল তৈরি হবে, নদী কিন্তু আবার তার শক্তি ফিরে পাবে, তাকে কিন্তু আবার অনেকটা পথ অতিক্রম করে যেতে হবে। এখানে আমি একটু চেঞ্জ করে নিই বিষয়টা। আমরা ধরে নিলাম এই অংশের পুনর্জীবন লাভ হয়েছে, এই ভূমিরূপের উত্থান ঘটেছে। তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে কিন্তু একটা ঢালের অসামঞ্জস্যপূর্ণ একটা ঢাল তৈরি হয়েছে। নদীকে কি করতে হবে, আবার এই অংশটা কেটে এই উঁচু অংশের সঙ্গে একটা সামঞ্জস্য ঢাল তৈরি করতে হবে, এবং ঢাল তৈরি করতে হলে তাকে কিন্তু এই অংশটাকে কি করতে হবে, কাটতে হবে। এবং যেহেতু এটা নেবে গেছে, এখানে নদীকে কিন্তু অনেক দূর পর্যন্ত আরও যাত্রা করতে হবে। তাহলে এই যে অংশটা যেখানে ঢালটা হঠাৎ ঢালটা প্রথম যেখানে এসে মেলে, সেই অংশ নদী এবার কি করবে, মস্তক্ষয়ের মাধ্যমে কাটতে 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 এই ঢালকে ক্রমশ কী হবে, পিছন দিকে নিয়ে যাবে। এই অংশ যেহেতু ঢালের পরিমাণটা অনেকটা বেশি হয়, এখানে কি হয়, এই বিন্দুটাকে আমরা বলি কি, নিক বিন্দু। এই বিন্দুটাকে আমরা বলে থাকি নিক বিন্দু। এই নিক বিন্দু আমরা এখানে দেখো নিক পয়েন্ট, এ সাডেন ব্রেক অর ইরেগুলারিটি ইন দ্য লং প্রোফাইল অফ এ রিভার। তাহলে একটা নদীর কিন্তু দীর্ঘ গতিপথের মধ্যে কিন্তু একটা হঠাৎ করে একটা ব্রেক বা একটা ইরেগুলারিটি কিন্তু আমরা দেখতে পাই। এখানে ছবিতে দেখানোর চেষ্টা করেছি, দেখো নদীর একটা পর্যায়িত ঢাল ছিল, এখানে হঠাৎ করে ভূমিরূপের উত্থান ঘটেছে, ঢালের মধ্যে ব্রেক ঘটেছে। এখানে সি লেভেল ছিল কি এই লেভেলে, সি লেভেল নেমে গিয়েছে, তাহলে নদীকে কি হচ্ছে, এখান থেকে এই অংশটা অতিরিক্ত পথ পরিক্রমা করতে হচ্ছে, এবং এই অংশটাকে আমরা কি বলবো, নিক বিন্দু। এই অংশটাকে বলবো আমরা নিক বিন্দু। নিক বিন্দুকে আমি বলে থাকি নাক বিন্দু। আমরা যদি দেখি যে নাকের এই অংশটা ওই ভূমিরূপের উত্থানের মতোই, এটা যদি আমরা সমুদ্র ধরে নিই, তাহলে সমুদ্র থেকে এই নাকের এই অংশটাকে বলছি আমরা নিক বিন্দু।
এই নিক বিন্দু থেকে নদী যেহেতু ঝাঁপ দেয় নিচে, এখানে যদি উচ্চতাটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাবো, জলপ্রপাত দেখতে পাবো। এবং এই জলপ্রপাত যদি অনেকগুলো ছোট ছোট ধাপে থাকে, তাকে আমরা বলি কি, র্যাপিড। অনেক ক্ষেত্রে কিন্তু র্যাপিডও দেখা যায়। উদাহরণ হিসাবে আমরা এখানে রেখেছি যে হর্সু ফলস নায়াগ্রাতে। এটা কেন রেখেছি না, এই হর্সু ফলস আমি ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখবে পরিষ্কারভাবে কিন্তু আমরা এই নিক বিন্দু দেখতে পাবো। এছাড়াও কি ভারতে যদি আমরা দেখি, নর্মদা নদীর ওপর মধ্যপ্রদেশে ধোঁয়াদর জলপ্রপাত, সেটিও কিন্তু এই নিক জলপ্রপাত। আবার যদি আমরা সুবর্ণরেখা নদীর ওপর দেখি, হুড্রু জলপ্রপাত, আমরা সবাই জানি ঝাড়খণ্ডে সুবর্ণরেখা নদীর ওপর, এই হুড্রু জলপ্রপাতও কিন্তু একটা নিক বিন্দুর নিক জলপ্রপাত। তাহলে নিক পয়েন্ট আমরা সবাই বুঝতে পারলাম। এই নিক পয়েন্ট এখানে হতে পারে। এই ঢালটা এবার কী হবে, এই ঢালটা কী হবে, নদী ধরে নাও ক্ষয় করে এই ঢালটা এখানে সামঞ্জস্যপূর্ণ করে নিল। তাহলে পরবর্তী ঢালটা গিয়ে কোথায় দাঁড়াবে, এই ঢালটা পিছাতে পিছাতে গিয়ে একটা সময় এখানে দাঁড়াবে, এবং ঢালটা আরও পিছিয়ে পিছিয়ে একটা সময় গিয়ে এই ঢালের আর অস্তিত্ব থাকবে না। তাহলে এই নিক পয়েন্ট কিন্তু নদীর যে মোহনা আছে, মোহনা থেকে কিন্তু ক্রমশ উৎসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। এটাকে একটু সরিয়ে দিই, এটা আর কাজে লাগবে না। তারপর আমরা কি দেখছি, ভ্যালি ইন ভ্যালি, অর্থাৎ উপত্যকার মধ্যে উপত্যকা। উপত্যকার মধ্যে উপত্যকা কিভাবে না, নদী কিন্তু দীর্ঘদিন প্রবাহিত হতে হতে নদী একটা উপত্যকা তৈরি করেছে। এই নদীতে যদি হঠাৎ করে জলের পরিমাণ বেড়ে যায়, তাহলে নদী কী হবে, আবার নিম্নক্ষয় করা শুরু করবে। তাহলে আমরা দেখব কি, যে নদী এই মাঝের অংশ দিয়ে নিম্নক্ষয় করে নিচের দিকে কিন্তু ক্ষয় করবে। এই সমগ্র অংশ জুড়ে নদী কিন্তু প্রবাহিত হবে না, এবং নিম্নক্ষয়ের কারণে এটা কিন্তু গভীর হবে। ফলে আমরা কি দেখতে পাবো, যে নদী, এইটা একটা উপত্যকা ছিল, তার মধ্যে আর একটি উপত্যকার সৃষ্টি করেছে, যেটাকে আমরা কি বলছি, ভ্যালি ইন ভ্যালি। এই ভ্যালি ইন ভ্যালিকে আবার আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি টু স্টোরিড ভ্যালি, অর্থাৎ দ্বিতল বিশিষ্ট উপত্যকা। আবার এটাকে বলতে পারি টু সাইকেল ভ্যালিও বলতে পারি, দ্বিচক্র উপত্যকাও বলতে পারি। যেহেতু দুটো ধাপ রয়েছে বলে একে টু স্টোরিড ভ্যালি বলতে পারি। আবার এখানে এই একটা চক্র এবং এই একটা চক্র, দুটো চক্র এখানে দেখা যাচ্ছে, মানে দুটো চক্রের অস্তিত্ব দেখা যাচ্ছে বলে একে টু সাইকেল ভ্যালিও কিন্তু আমরা বলে থাকি। এটা প্রায় সমস্ত নদীগুলোতে দেখা যায়। আমরা যদি দেখি যে লোয়ার গাঙ্গেটিক প্লেন, সে লোয়ার গাঙ্গেটিক প্লেনেও কিন্তু আমরা এই উপত্যকার মধ্যে উপত্যকা দেখতে পাই। এরপর 3 নম্বরে রেখেছি, দেখো ইনসাইজ মিয়েন্ডার, অর্থাৎ কর্তিত নদী বাঁক। আমরা জানি যে নদী তার ক্ষয়ের শেষ সীমায় এসে কি হয়, অসংখ্য আঁকাবাঁকা পথ অতিক্রম করে চলতে থাকে। সেই আঁকাবাঁকা অতিক্রম পথের মধ্যে কিন্তু আমরা পুনর্জীবন লাভের ফলে ভূমিরূপ দেখতে পাই, যে নদী বাঁকের ভেতরে কিন্তু ক্ষয়কাজ হয়, এবং সেটা কি নদীর নিম্নক্ষয় করে থাকে। এবং তার ফলে কি ভূমিরূপ তৈরি হয়, তার ফলে আমরা এই নদী বাঁককে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে এন্ট্রেন্স মিয়েন্ডার, আর একটা হচ্ছে ইনগ্রোন মিয়েন্ডার। এন্ট্রেন্স মিয়েন্ডার মানে কি, সদৃশ্য মিয়েন্ডার, এবং ইনগ্রোন মিয়েন্ডার অর্থাৎ বিসদৃশ্য মিয়েন্ডার বা নদী বাঁক। সদৃশ্য মিয়েন্ডারের ক্ষেত্রে আমরা কি দেখব, এখানে দেখো এই একটা নদী উপত্যকা, আগে ছিল এই উপত্যকার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হচ্ছিল, পরে আর একটি উপত্যকা তৈরি করেছে। তাহলে উপত্যকার মধ্যে আর একটি উপত্যকা, বোঝা গেল। এবার আমরা দেখো নদী বাঁকটা যদি দেখি, এটা হচ্ছে নদী বাঁক। তাহলে এটা হচ্ছে পুরানো উপত্যকা, আগের উপত্যকা, তার ভেতরে দেখো, এখানে দেখো আর একটি উপত্যকা তৈরি হয়েছে, আর একটি উপত্যকা তৈরি হয়েছে। এই এন্ট্রেন্স মিয়েন্ডারের বৈশিষ্ট্য হলো, যেটাকে আমরা সিমেট্রিক্যাল বলছি। সিমেট্রিক্যাল কেন বলছি না, এখানে দেখো এটার সঙ্গে এই ভেতরেরটা সমান্তরাল, এটার সঙ্গেও এটা সমান্তরাল, প্রায় সমান্তরাল পথেই কিন্তু নদীর বাঁকগুলো গিয়েছে। অর্থাৎ এটা নদীর এই দিকের পাড়, এটা নদীর এই দিকের পাড়,
তার ভেতরেও যে নদী আবার নতুন উপত্যকা তৈরি করেছে তার পাড় এবং ওই দিকের পাড় সবগুলো কিন্তু সমান্তরালভাবে কিন্তু অবস্থিত। অর্থাৎ আমি যদি এই জলে আমাকে যেতে হয় পাড় থেকে, তাহলে এখান থেকেও যে দূরত্ব অতিক্রম করতে হবে, এই দিক থেকেও কিন্তু একই দূরত্ব অতিক্রম করতে হবে। তাই এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এন্ট্রেন্স মিয়েন্ডার। আমরা কোথায় দেখতে পাই? সনজন রিভার কোথায়? ইউএসএতে উঠার কাছে, সাউথ ইস্টার্ন উঠার কাছে আমরা এটা পরিষ্কারভাবে দেখতে পাই। তারপরে কি ইনগ্রোন মিয়েন্ডার, অর্থাৎ বিসদৃশ্য, যেখানে কিন্তু সদৃশ্য থাকবে না। এটা হচ্ছে সিমেট্রিক্যাল আর এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এখানে দেখো আমরা একই রকমভাবে দেখতে পাচ্ছি, এই একটা উপত্যকা, তার মধ্যে একটা উপত্যকা, নদী বাঁক চলে গিয়েছে, এটা পুরানো, এবং তার মাঝে দেখো নতুন উপত্যকা তৈরি হয়েছে। এখানে দেখো নদী যখনই বাঁকছে, এই বাঁকের এই পাড়ে কি করছে? নদী নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে কি করছে? পার্শ্বক্ষয়ও করছে। ফলে কি হচ্ছে? এখানে কিন্তু নতুন উপত্যকা পাড় বা মঞ্চ কিন্তু নেই বললেই চলে। এখান থেকে জলে নামতে গেলে খুব সহজেই এখান থেকে একটু এলেই জলে নামা যায়, কিন্তু উল্টো দিকে, বাঁকের উল্টো দিকে কিন্তু দেখা যাচ্ছে কি এখানে কিন্তু অনেকটা পথ অতিক্রম করে তবেই আমরা জলে পৌঁছতে পারবো। তাহলে দুদিকে পাড়ের মধ্যে কিন্তু অসামঞ্জস্যতা লক্ষ্য করা যাচ্ছে। এটাকেই কি বলছি আমরা? ইনগ্রোন মিয়েন্ডার্স। হোয়েন ইনসেশন ইজ স্লোয়ার অ্যান্ড মোর ল্যাটারাল ইরোশন, অর্থাৎ এখানে কি হবে? নিম্নক্ষয় কম হবে এবং কি হবে? পার্শ্বক্ষয় বেশি হবে। এবং একদিকে কি দেখতে পাবো আমরা? নিম্নক্ষয় হবে, আর একদিকে নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে কি হবে? পার্শ্বক্ষয়ও হবে। ফলে কি হবে? আমরা দেখতে পাচ্ছি একদিকে অনেকটা বেশি চওড়া হবে আর একদিকটা কি হবে? অনেকটা সংকীর্ণ হবে। উদাহরণ হিসেবে আমরা কি রেখেছি? ওয়ে রিভার কোথায়? ইংল্যান্ডের ওয়ে রিভার। তাহলে আমরা এই গেল আমাদের মিয়েন্ডার। এখানে দেখো ছবিতে আমরা দেখিয়েছি, এটা এন্ট্রেন্স মিয়েন্ডার আর এটা ইনগ্রোন মিয়েন্ডার। আশা করি তোমরা মডেলের সাহায্যে খুব সহজেই বুঝতে পারবে। এরপরে দেখো 4 নম্বর, দেখো রিভার ট্রেস, হিমমঞ্চ। এই হিমমঞ্চকে কিন্তু আমরা অনেকগুলো ভাগে ভাগ করে থাকি। হিমমঞ্চ কি? এখানেই আমরা দেখতে পাচ্ছি যে একটা উপত্যকার মধ্যে যখন আরও একটা উপত্যকা হচ্ছে, একটা বা একাধিক উপত্যকা তৈরি হবে, তাহলে কি হবে? দুদিকে মনে হবে যে মঞ্চের আকারে তৈরি হয়েছে। এগুলো এক একটি যেন মঞ্চ। এটাকেই কি বলছি আমরা? হিমমঞ্চ বা রিভার ট্রেস। এই রিভার ট্রেসকে আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করে থাকি। কি কি ভাগে ভাগ করতে পারি? একদম প্রথমে দেখো পেয়ার ট্রেস, অর্থাৎ যুগ্ম। এক্ষেত্রে আমরা যদি এদিকের সঙ্গে যদি এদিকের সামঞ্জস্য থাকে, যেটা আমরা বলেছিলাম, সেটাকে কি বলছি আমরা? পেয়ার্ড ট্রেস, সামঞ্জস্য বা সদৃশ্য নদীমঞ্চ। নন পেয়ার ট্রেস, নন পেয়ার ট্রেস কি? এখানে দেখো, এখানে নদী কি হচ্ছে? এই একটা উপত্যকা ছিল, পরবর্তীকালে এই একটা উপত্যকা এবং এই একটা উপত্যকা। তাহলে আমরা এখানে কভার সাইকেল চলেছে দেখতে পাচ্ছি 3 বার। তার ফলে কি হয়েছে? এখানে একটা সিঁড়ি, এখানে একটা সিঁড়ি তৈরি হয়েছে। উল্টো দিকে দেখো কিন্তু এতগুলো সিঁড়ি নেই। কেন এতগুলো সিঁড়ি নেই? না, এই অংশ দিয়ে কিন্তু নিম্নক্ষয় হয়েছে, আর উল্টো দিকে কি হয়েছে? নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে পার্শ্বক্ষয়ও হয়েছে। কারণ কি? না, কারণ হচ্ছে এইটা হচ্ছে বাঁক, নদী বাঁক। নদী বাঁকের এই দিকটা কিন্তু অতটা ক্ষয় হয়নি, উল্টো দিকটা দিয়ে কিন্তু ক্ষয় হয়েছে এবং এখানে গভীরতা বেশি। ফলে কি হচ্ছে? দুদিকে নদী মঞ্চের মধ্যে কিন্তু সামঞ্জস্যতা নেই। তাকে কি বলছি আমরা? নন পেয়ার ট্রেস। বোঝা গেল? এরপর দেখো স্ট্রেট ট্রেস, অর্থাৎ কি? প্রশস্ত নদীমঞ্চ। প্রশস্ত নদীমঞ্চ বলতে কি? যখন ধাপগুলো অনেকটা প্রশস্ত, তাকে আমরা বলছি প্রশস্ত নদীমঞ্চ। এখানে দেখো ছবিতে দেখিয়েছি, এখানে দেখো ধাপগুলো দেখো অনেকটা করে প্রশস্ত, চওড়ায় অনেকটা করে। এটাকে বলছি আমরা কি? স্ট্রেট ট্রেস। স্ট্রাকচারাল বেঞ্চ বা গাঠনিক মঞ্চ। এই গাঠনিক মঞ্চ কি? না, যখন শিলাস্তরগুলো
একটার পর একটা সাজানো থাকবে, অর্থাৎ একটা কোমল শিলা, তারপর কঠিন শিলা, আবার কোমল শিলা। এখানে ছবিতে তোমরা দেখো, একদম উপরে দেখো এটা কঠিন শিলা, তারপর এটা কোমল শিলা, আবার কঠিন শিলা। এইভাবে শিলা যদি পরপর সাজানো থাকে, সেখানে যে এই ভূমিরূপ তৈরি হয় সেটাকে আমরা দেখতে পাই কি স্ট্রাকচারাল বেঞ্চ বা গাঠনিক ট্রেস। এক্ষেত্রে আমরা এগুলোকে বেঞ্চ বলে থাকি। বেঞ্চ, এগুলো এক একটা বেঞ্চের মতো, আমরা যে বেঞ্চ এমনি ব্যবহার করি সেই বেঞ্চের মতো। তাহলে এই গেল আমাদের স্ট্রাকচারাল বেঞ্চ। আর কি আছে? কাট অ্যান্ড ফিল ট্রেস। কাট অ্যান্ড ফিল ট্রেস কি? কাট অ্যান্ড ফিল ট্রেস যদি আমরা দেখি, নদীর একদম বার্ধক্য অবস্থায়, সেখানে এসে আমরা কি দেখি যে নদীতে পলি সঞ্চয় ঘটেছে। নদীতে এখানে কিন্তু পুরোটাই যে হার্ড রক আছে তা কিন্তু নয়, এখানে কি হয়েছে? পলি সঞ্চয় হয়েছে, সেডিমেন্টেশন হয়েছে, পলি সঞ্চয় হয়েছে। এই পলি কি হচ্ছে? কাটছে এবং জমা হচ্ছে। জমা হয়ে যে মঞ্চ তৈরি করছে তাকে আমরা বলছি কাট অ্যান্ড ফিল ট্রেস। ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে যে মঞ্চ গঠিত হচ্ছে। আরেকটা কি বলছি আমরা? স্লিপ অফ স্লোপ। স্লিপ অফ স্লোপ কি না, যখন একদিকে অনেকগুলো ঢাল পরপর পরপর করে, একদিকটাতে আমরা কি দেখতে পাচ্ছি? অনেকগুলো স্লোপ তৈরি হয়েছে, ঢাল, অনেকগুলো মঞ্চ তৈরি হয়েছে, আরেকদিকে কিন্তু মঞ্চ নেই। এই ধরনের মঞ্চকে আমরা কি বলছি? স্লিপ অফ স্লোপ বলছি। এখানে কেন স্লিপ অফ স্লোপ বলছি? এখানে কিন্তু উল্টো দিকে, এখান থেকে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে এখানে একদম নদী গর্ভে পড়ে যেতে পারি, তাই এটাকে বলছি কি স্লিপ অফ স্লোপ। আর কি? রক ডিফেন্ডেন্ট ট্রেস। রক ডিফেন্ডেন্ট ট্রেস বলতে কি না, যদি আমরা দেখতে পাই যে এই যে মঞ্চ, এই মঞ্চের কোথাও একটা কঠিন শিলা অবস্থান করলো, এরকম কোথাও জায়গায় একটা কঠিন শিলা স্তূপ একটা রয়েছে, এখানে খুব কঠিন শিলা, তাহলে কি হবে? নদী কিন্তু এই জায়গায় ওই কঠিন শিলাতে গিয়ে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। এই কঠিন শিলাকে এড়িয়ে কিন্তু নদী ক্ষয় করবে। তাহলে এই কঠিন শিলার জায়গায় কিন্তু আমরা কি দেখতে পাবো? ওই অংশটাতে কোনো কিন্তু মঞ্চ দেখতে পাবো না। তারপর আবার যেমন মঞ্চ নর্মালি দেখতে পাই, সেই অংশে মঞ্চ দেখতে পাবো। এই ধরনের ভূমিরূপকে কি বলা হয়? রক ডিফেন্ড ট্রেস, অর্থাৎ ওই কঠিন শিলাকে এড়িয়ে কিন্তু মঞ্চ তৈরি হয়। এছাড়া আমরা আর কি ভূমিরূপ দেখতে পাই? ন্যাচারাল ব্রিজ। ন্যাচারাল ব্রিজ কি না, আমরা যদি অক্সবো দেখি, মানে অষ্টক্ষুরাকৃত হ্রদ কোথায় তৈরি হয়? নদী যখন অসংখ্য বাঁক নিয়ে প্রবাহিত হয়, মিয়েন্ডার, অসংখ্য বাঁক। এখানে দেখো তোমরা, নদী অসংখ্য বাঁক নিয়ে প্রবাহিত হচ্ছে। এই বাঁক নিয়ে প্রবাহিত হওয়ার সময় এই দুটো অংশকে আমরা কি বলছি? মিয়েন্ডারের নেক বা গলা বলছি। এই দুটোকে বলছি আমরা মিয়েন্ডারের নেক। এখানে কি হয়? নদী তো এদিক দিয়ে বেঁকে, এখান দিয়ে বেঁকে, এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে কি হয়? অনেক সময় এখানে দেখতে পাবে, দেখো এখান দিয়ে কিন্তু ফাঁকা রয়েছে, নদী কিন্তু এখান দিয়ে ক্ষয় করে এই ফ্লোর সঙ্গে চলে যায় এবং এই ফ্লোটাও কিন্তু বর্তমান থাকে। এবং এইখানে দেখো নদী একটা সুড়ঙ্গ পথে চলে গিয়েছে, ওপরে কিন্তু একটা সেতুর মতো কিন্তু রয়েছে। এটাকেই বলছি কি আমরা? ন্যাচারাল ব্রিজ। এটাকে বলছি আমরা ন্যাচারাল ব্রিজ, যদিও এর স্থায়িত্ব কিন্তু বেশি সময় হয় না। এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা সার্বিয়ার যে উভাক আছে, উভাক ক্যানিয়ন, সেখানে কিন্তু আমরা দেখতে পাই। আর কি? অ্যাকোডেন্ট সামিট লেভেল। এই অ্যাকোডেন্ট সামিট লেভেলটা কি? আমরা যদি দেখি যে অনেকগুলো নদী, এই একটা নদী, এই একটা নদী, এই একটা নদী প্রবাহিত হয়ে ভূমিভাগকে প্রায় কি করেছে, যে পেনিপ্লেন সেটাকে কি করেছে? টুকরো টুকরো করে ফেলেছে। শুধু এদিকে ক্ষয় করেনি, এদিকের যে জলবিভাজিকাগুলো, এই জলবিভাজিকাগুলোও কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। হওয়ার পরেও কিন্তু এর যে টপ উচ্চ অংশগুলো, সেই উচ্চ অংশগুলো যদি আমরা দূর থেকে দেখি, তাহলে পুরো অঞ্চলের
ওই উঁচু অংশগুলো কিন্তু দেখা যাবে যে প্রায় একই উচ্চতা বিশিষ্ট। সেটাকে কি বলছি আমরা? অ্যাকোডেন্ট সামিট লেভেল, অর্থাৎ সদৃশ্য শীর্ষদেশ যুক্ত ভূমিরূপ। আবার এখানে এই উপরি অংশগুলো কিন্তু ফ্ল্যাট থাকবে না, সেগুলো কিন্তু শীর্ষদেশগুলো উঁচু থাকবে এবং ধারালো থাকবে। পরবর্তীকালে কি হয়, সেটা আরও একদম সমতলভাবে আমরা লক্ষ্য করে থাকি, যেটাকে কী বলছে? ফ্ল্যাট টপ ইন্টারফ্লোভস। ফ্ল্যাট টপ ইন্টারফ্লোভস, এই সমতল ছাদ বিশিষ্ট জলবিভাজিকা আমরা দেখতে পাই। এবং লাস্ট যে ভূমিরূপটির কথা বলবো সেটা হচ্ছে কি? মাল্টি লেভেল প্ল্যানেশন সারফেস। অর্থাৎ একই নদীর মধ্যে যদি আমরা দেখতে পাই যে বিভিন্ন পর্যায়ে সেখানে পুনর্জীবন লাভ করেছে, তাহলে আমরা দেখতে পাবো সবথেকে প্রাচীন একটা তল রয়েছে, যে তলটা একটা সামঞ্জস্যপূর্ণ ঢাল তৈরি করেছে, তারপরে আর একটা ঢাল রয়েছে, তারপর আর একটা ঢাল রয়েছে, এবং নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। সবথেকে প্রাচীন ঢালটা হবে সবথেকে দূরে নদীর, তারপরে মাঝের সময়ের এটা হবে মাঝে, এবং সবথেকে লেটেস্ট যেটা সেটা হবে নদী সংলগ্ন অঞ্চলে। এটাকেই বলছি আমরা কি? মাল্টি লেভেল প্ল্যানেশন সারফেস। তাহলে এই ছিল মোটামুটি আজকে আমাদের আলোচনা। এখানে একটু বলে নিই যে শ্যামল মণ্ডল এবং অভিজিৎ মুখার্জি ওনারা বলেছেন যে ওনারা এসএসসি নিয়ে এসএসসির জন্য স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশান নিচ্ছেন। সেক্ষেত্রে যদি স্কুল সার্ভিস কমিশনের বিষয়কে একটু গুরুত্ব দিয়ে বা কীভাবে প্রিপারেশান নিলে পরে সেখানে সাফল্য লাভ পাওয়া যায়, সেই ব্যাপারে যদি একটু আলোকপাত করা যায়। তোমাদের বলবো অবশ্যই তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো। আগামী দিনে তোমাদের জন্য কাজ অলরেডি করা আমি শুরু করেছি। তো প্রথম যেটা মনে রাখতে হবে, আমি বিস্তারিত পরে আসবো, প্রথম যেটা মনে রাখতে হবে যে সিলেবাস আমাদের ধার্য করা আছে, সেই সিলেবাসের সমস্ত অংশগুলোর কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার করে নেওয়া। যদি আপনার ধারণা সুস্পষ্ট থাকে, তাহলে সেখান থেকে যে কোনো প্রশ্ন এলে কিন্তু আপনার কাছে উত্তর তো দেওয়া থাকবে, 1 2 3 4 চারটে উত্তর দেওয়া থাকবে। আপনার শুধু দায়িত্ব হচ্ছে একটা উত্তর বেছে নেওয়া, যেটা সঠিক হতে হবে। এমনটা নয় যে উত্তর দেওয়া থাকবে না। সুতরাং আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আপনি চারটের মধ্যে কিন্তু উত্তর খুঁজে বের করতে পারবেনই। যাই হোক, আজকে আর সেই নিয়ে বলছি না, আমি নিশ্চয়ই পরের এপিসোডে সেই নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।